এবার জানাবো খবরের বিস্তারিত। মাদক সংশ্লিষ্টতার জেরে কুমিল্লার মুরাদনগরে 2 সন্তানসহ এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গুরুতর আহত আরেক মেয়েকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। সকালে বারাঙ্গা বাজার থানার করই গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন রুবি আক্তার, তার মেয়ে জোনাকি ও ছেলে রাসেল মিয়া। আরেক মেয়ে রুমার অবস্থা আশঙ্কাজনক। গ্রামবাসীর অভিযোগ, রুবি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা সহ এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত। সকালে সংক্ষুব্ধ এলাকাবাসী তাদের বাড়িতে হামলা করে। এ সময় গণপিটুনিতে, যেমনটি জানাচ্ছিলাম, কুমিল্লার মুরাদনগরে গণপিটুনিতে মা মেয়ে সহ ছেলে নিহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, পরিবারটি মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত। এরই জেরে সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে গণপিটুনি দেয়া হয় তাদের। পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। স্ত্রী ও 3 সন্তানকে নিয়ে কড়াইবাড়ি গ্রামের এই ভবনেই বসবাস খলিলুর রহমানের। অভিযোগ, পরিবারটি মাদক কেনাবেচা ও ডাকাতির সাথে সম্পৃক্ত। এ নিয়ে গ্রামবাসীর সাথে তাদের পুরনো বিরোধ। গেল মঙ্গলবার খলিলুরের স্ত্রী রুবিনা বেগমের মেয়ের জামাই মনির হোসেনকে মোবাইল চুরির দায়ে মারধর করা হয়। এ নিয়ে বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান ও মেম্বার সহ কয়েকজন রুবি বেগমের বাড়িতে সালিশে বসেন। এ সময় রুবি বেগম ক্ষিপ্ত হয়ে মেম্বারকে চড় দেন। এ ঘটনার জের ধরে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এক পর্যায়ে হামলা চালায় উত্তেজিত লোকজন। এ সময় গণপিটুনিতে রুবি আক্তার, তার মেয়ে জোনাকি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে শ্বশুরবাড়ি বেড়াতে যাওয়া রুবি বেগমের ছেলে রাসেল মোটরসাইকেল নিয়ে ছুটে আসেন। বাড়ির গেটে আসার পর সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয় বলে জানান রাসেলের স্ত্রী। সকালবেলা আমার ননদ ফোন দিয়ে বলতেছে, ভাই আমারে মাইরা লাইছে, আমারও মাইরা লাইছে, আমার বইটারও মাইরা লাইছে। বড় ননদ আর আমার শ্বশুরের মানে দৌড়াইতে দৌড়াইতে মারতে মারতে কই নিয়ে মারছে, ওরা দুজন রে ফাইতেছি না। কি করতে দ্বন্দ্ব, মানে ওনারা কি করছে, মানে ওনারা মানে ফ্যামিলি বড়, মানে ওই দিকের সব মানুষ নিয়ে আসছে এখানে। পুলিশ বলছে, গণপিটুনিতে নিহতদের বিরুদ্ধে মুরাদনগর, নবীনগর ও বাঙ্গারা বাজার থানায় কয়েকটি মামলা আছে। তবে আইন হাতে তুলে নিয়ে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং 3 জনের মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আহত অবস্থায় একজনকে উদ্ধার করে পুলিশ দ্রুত হাসপাতালে প্রেরণ করেছে। আইন নিজের হাতে তুলে নিয়ে আইনকে নিজের মতো করে ব্যবহার করে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। 3 জনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ডিবিসি নিউজ ডেস্ক। কুমিল্লার মুরাদনগরে মা মেয়েকে পিটিয়ে হত্যার ঘটনায় আরও বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাসির উদ্দিন। নাসির উদ্দিন, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তো এই ঘটনার অভিযোগ এলাকাবাসীর তো দীর্ঘদিনের। এ বিষয়ে পুলিশ কি বলছে? পুলিশকে কি কেউ আগে থেকে এ ব্যাপারে অবহিত করেছিল কিনা? কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার আকবপুর ইউনিয়নের করইবাড়ি এলাকা আমরা এসেছি। সেখানে আমরা 3 জনকে পিটিয়ে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা যেটি আমরা দেখতে পেয়েছি এবং স্থানীয়দের সাথে কথা বলে আমরা এবং তাদের স্বজনদের সাথে কথা বলে যেটি জেনেছি সেটা হচ্ছে যে স্থানীয়রা মাদক ব্যবসার কারণে তাদেরকে এই গণপিটুনি দিয়ে হত্যা করার কথা বলছেন। কিন্তু ওই পরিবারের স্বজন অর্থাৎ রুবি আক্তারের পুত্রবধূ জানান, আজ সকালে একটি মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় চেয়ারম্যান এবং মেম্বার এবং স্থানীয়রা মিলে রুবি আক্তারের বাড়িতে এসেছিল। এসে তারা এই চুরি সংক্রান্ত বিষয়ে কথাবার্তা বলার সময় এক পর্যায়ে তাদের মধ্যে উত্তেজনার রূপ নেয়। উত্তেজনার শুরুতেই তাদের মারধর শুরু হয় এবং মারধরের এক পর্যায়ে রুবি আক্তার এবং তার মেয়ে জোনাকিকে ব্যাপক মারধর করলে তারা ঘটনাস্থলে নিয়ে যায়। এই খবর পেয়ে রাসেল মিয়া তার শ্বশুরবাড়ি থেকে তার স্ত্রীকে নিয়ে ছুটে এলে তার রাসেল মিয়াকেও তারা গণপিটুনি দেয় এবং রাসেল মিয়াও ঘটনাস্থলে মারা যায়। তো মিম আক্তার যেটি দাবি করছেন যে এক সময় তার শাশুড়ি মাদক ব্যবসার সাথে জড়িত ছিল, তবে সে এখন আর এই কোনো ঘটনার সাথে জড়িত নয়। তবে আজকের যে ঘটনাটি ঘটেছে সেটি মাদক ব্যবসার সাথে কোনো সম্পৃক্ততা নেই। সেটি একটি
তার ননদের জামাই মনির হোসেন অর্থাৎ রুবি আক্তারের মেয়ের জামাইয়ের মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে আজকের ঘটনাটি ঘটেছে। তবে পুলিশ আমাদেরকে যেটি বলছে যে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তবে আজকের যে ঘটনা নাসির, ধন্যবাদ আপনাকে। অভ্যুত্থানের নেতৃত্ব দানকারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আপামর মানুষের নিরাপত্তা কোথায়, কিভাবে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে, এমন প্রশ্ন করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। যারা সংস্কার চায় না তারা এনসিপির কর্মসূচিকে ব্যাহত করার জন্যই কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন বৃহস্পতিবার বেলা 12:15টায় সৈয়দপুর কেন্দ্রীয় গোরস্থানে শহীদ সাজ্জাদের কবর জিয়ারতে যান এনসিপি নেতারা। সেখানেই ছেলে হত্যার বিচার চান সাজ্জাদের বাবা। দাবি করেন বিচার জুলাই সনদের আগে নির্বাচন না দেয়ার। আমার ছেলের স্বপ্ন এইটাই ছিল, ফেসিসকে দূর করছে। এখন বর্তমানে ওই ফেসিসে যারা দোষর ছিল তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি আমি। এ সময় আগামীর বাংলাদেশ নিয়ে কথা বলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তারা এমন একটা বাংলাদেশ চায় যে বাংলাদেশটা আর কোনো ফেসিস্ট উৎপাদনের যত ধরনের পন্থা রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে। মানুষ আমাদের কাছে আবদার করছে সংস্কার হতে হবে এবং সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রূপান্তরের প্রয়োজন রয়েছে। এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করা হয়েছে। আমরা যে সারা দেশে পদযাত্রা করছি, আমাদের এই কর্মসূচিকে ব্যাঘাত ঘটানোর জন্য এই ধরনের কার্যক্রম করা হচ্ছে। দেশের আপামর মানুষের নিরাপত্তা এই প্রশাসন কিভাবে নিশ্চিত করবে, কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন এই পরিস্থিতিতে হবে, সেই প্রশ্ন কিন্তু আমাদের মধ্যে তৈরি হচ্ছে। পরে তরুণ নেতারা শহরের হাতিখানা বিহারি ক্যাম্প পরিদর্শনে গেলে সাধারণ মানুষ জুলাই আন্দোলনের সময় বিভীষিকাময় দিনগুলোতে পুলিশের নির্যাতনের কথা বর্ণনা করেন। 12টা ছেলেকে লাইন লাগায় রাখে দিচ্ছে, বলছে গুলি করে দিব তোর যদি মহিলা আসবে এখানে। আন্দোলনের সময় আমরা বিহারি ক্যাম্পবাসী, আমরা কোথাও গেলে আমাদের বিচার সঠিক হয় না। অসহায়দের পাশে থাকার প্রতিশ্রুতি দেন এনসিপি নেতারা। ওনাদের পরিবারের শহীদ আছে কি না সেটা গুরুত্বপূর্ণ না, তারা অভ্যুত্থানের মধ্যে যে অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণের যে ন্যায্য হিস্সা এটা ওনাদেরকে দিতে হবে। ইনাদের গল্প কেউ জানে না এবং ইনাদের যে প্রাপ্য এই প্রাপ্য কেউ বুঝায় দেয় নাই, কিন্তু আমরা এনসিপি আমরা উনাদের প্রাপ্য উনাদের বুঝাই দিতে চাই। সৈয়দপুরে সংক্ষিপ্ত সমাবেশের পর জুলাই পদযাত্রাটি রওনা দেয় নীলফামারীর দিকে। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, সৈয়দপুর, নীলফামারী। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় মানিকগঞ্জ 1 আসনের সাবেক সংসদ সদস্য ও বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয়ের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সদরে দায়ের করা বিস্ফোরক মামলায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেয়া হয়। এর আগে বেলা 3:30টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হয় দুর্জয়কে। পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড আবেদন করে, শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এদিকে সকাল থেকেই দুর্জয়ের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ করে বিএনপি সহ বিক্ষুব্ধ জনতা। গতকাল রাতে রাজধানীর লালমাটিয়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। কক্সবাজার 1 আসনের সাবেক সংসদ সদস্য জাফর আলমের শাস্তির দাবিতে পেকুয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। সকালে পেকুয়া বাজারের সদর ইউনিয়ন পরিষদ মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পেকুয়া চৌমোহনী চত্বরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি জাফর আলম 2018 সালে নির্বাচনে রাতে ব্যালট সিল মেরে বক্সে ঢুকিয়ে দেন। তিনি অবৈধভাবে এমপি হয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নিরীহ মানুষকে হত্যা, চাঁদাবাজি, দখলবাজি করে ত্রাসের রাজত্ব তৈরি করেন। এসব অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান বক্তারা। হবিগঞ্জের ডাকঘর এলাকায় চোরের ছুরিকাঘাতে জনি দাস নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। স্থানীয়রা জানায়, ভোরে নর্ধন দাসের বাড়িতে চুরি করতে ঢুকে এক চোর। এ সময় তার ছেলে জনি ঘুম থেকে উঠে বাইরে বের হলে ওই চোরকে দেখতে পায় এবং চিৎকার করে। ধরা পড়ার ভয়ে চোর তার হাতে থাকা ছুরি দিয়ে জনিকে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। এ সময় বড় ভাই বাঁচাতে গেলে তাকেও ছুরিকাঘাত করে। 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে
চিকিৎসাধীন অবস্থায় জনি মারা যায়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে চলছে ব্রিফিং। কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। সরাসরি যাচ্ছি সেখানে। তবে আমি বলেছি এইখানে জুডিশিয়ারির অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্থাৎ চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রমে কথাটা আপনারা রাখেন এবং সেই আলোচনা করে সুপ্রিম কোর্টকে ইনভলভ করে চিফ জাস্টিসকে ইনভলভ করে যদি আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি তাহলে সেটা জনগণের জন্য প্রকৃতপক্ষে একটা বিশাল কাজ হবে। তো এই ক্ষেত্রে সেই আলোচনার দায়িত্বটা উপ কমিশনের এবং সরকারের। সে আলোচনা করে যদি সুপ্রিম কোর্টের সাথে নিয়ে আমরা এই অ্যামেন্ডমেন্টটা আনতে পারি তবে সত্যি সত্যি আমাদের বিচার ব্যবস্থা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারে। এখানে অনেক কিছু ডিফিকাল্টিস আছে, এই জন্য যে একটা বেঞ্চ স্থাপন করা অনেক এটা বিশাল যোগ্য। প্রতি জায়গায় কয়টা বেঞ্চ স্থাপন করা যাবে সেটাও সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের একটা অনুমোদনের ব্যাপার আছে, আলোচনার ব্যাপার আছে, সম্মতির ব্যাপার আছে। আর সেই ক্ষেত্রে আইনজীবীদের একটা ইনভলভমেন্ট থাকবে, তাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে। সেই জন্য আমি বলেছি যে বিচার বিভাগের সাথে সুপ্রিম কোর্টের সাথে চিফ জাস্টিসের সাথে আলোচনা ক্রম এইভাবেই যদি আমরা জাতীয় সনদ সৃষ্টি হয় সেখানে আমরা সই করতে পারি। তো এটা মঙ্গলের জন্য, সবার জন্য, সুবিধার জন্য আমরা বলেছি। কারণ আমরা এমন কিছু এই সময়ে এসে সংবিধানে অ্যামেন্ডমেন্ট করতে পারবো না যে অ্যামেন্ডমেন্টটা পরে যে টিকবে না, সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না। আমরা এখন যে পর্যায়ে আছি ইতিহাসের, এখানে আমাদের দায় অনেক বেশি, জনগণের কাছে আমাদের দায় অনেক বেশি, রাষ্ট্রের কাছে আমাদের দায় অনেক বেশি। আমরা এখানে রাষ্ট্রের সিনিয়র সিটিজেন হিসেবে আমাদের যে মতামত পরামর্শ সেটা অবশ্যই দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, সেটা দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্য এবং সার্বিকভাবে রাষ্ট্রের কল্যাণের জন্য আমরা সেই মতামতগুলো দিচ্ছি। এখানে কোনোভাবেই রাজনৈতিক বিবেচনা নেই, থাকার কথাও না। তো এখানে আলোচনা শেষ হয়েছে, বাকি অন্যান্য বিষয়গুলো যেদিন আলোচনা হবে সেদিন কথা বলবো। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 3 দফা দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে তালাইমারি মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করেন তারা। দাবি করেন ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড সম্মান পদে প্রবেশের জন্য সবার পরীক্ষা বাধ্যতামূলক করতে হবে। টেকনিক্যাল 10ম গ্রেড সম্মান পদে সবার জন্য উন্মুক্ত রাখতে হবে এবং অবশ্যই বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করতে পারবে না, এমন দাবিও জানানো হয়। বলেন এসব বৈষম্য দূর হলে প্রকৌশল পেশায় মেধাবৃত্তিক নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত হবে এবং ইঞ্জিনিয়ার শব্দের অপব্যবহার বন্ধ হবে। মাদারীপুরের শিবচরে শুরু হলো 7 দিনব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা। মেলায় বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফল ও ফলদ বৃক্ষের সমাহার দেখে উচ্ছ্বসিত দর্শনার্থীরা। আয়োজকরা বলছেন, হারিয়ে যাওয়া দেশি ফলের চারা সংরক্ষণ ও রোপণ বৃদ্ধি এই মেলার উদ্দেশ্য। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই, এই প্রতিবাদে মাদারীপুরের শিবচরে 7 দিনব্যাপী জাতীয় ফল ও ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। শিবচর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর মাঠে মেলা অনুষ্ঠিত হচ্ছে। এতে দেশি বিদেশি আম, কাঁঠাল, আখ, জামরুল, পেঁপে, পেয়ারা সহ নানা জাতের ফল ও ফলের বীজ প্রদর্শন করা হচ্ছে। মেলা ঘুরে অনেকেই তাদের পছন্দমতো ফল ও চারা কিনছেন। নানা ধরনের ফল দেখে আনন্দিত দর্শনার্থীরা। এখানে আম গাছ আছে, জাম গাছ আছে, তারপরে হচ্ছে আপেল গাছ আছে, তারপরে আরো অনেক প্রকারের গাছ আছে। মালটা, আঙ্গুর ফল, সবেদা, আর কি লিবা, আম, বেনানা, ব্যাঙ্গো সবই আছে। বৃক্ষ মেলায় খুব ভালোই লাগতে চাইছা, আমাদের পরিবার নিয়ে আসছি, ঘুরে খুব ভালোই লাগলো। এই মেলা ফলের পাশাপাশি বিভিন্ন নার্সারি, বিভিন্ন আইটেম সেগুলা এই মেলায় আসছে। দেশীয় ফলের চারা সংরক্ষণ ও রোপণ বাড়াতেই এই মেলার আয়োজন করা হয়েছে বলছেন আয়োজকরা। বর্ষাকাল হচ্ছে গাছ লাগানোর উপযুক্ত সময়, তো আমাদের দেশি যে ফলের জাতগুলো এগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে, তো সরকারের উদ্যোগ হচ্ছে দেশি ফলগুলো সংরক্ষণ করা। মূলত আমাদের এই বৃক্ষ মেলার উদ্দেশ্য হচ্ছে দেশি ফলের চারাগুলো সম্প্রসারণ। এমন মেলা পুষ্টিকর ফল সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীতে আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের দিয়ে নতুন করে মহানগর থানা ও ওয়ার্ড বিএনপির কমিটি গঠনের দাবিতে মানববন্ধন হয়েছে। নগরীর সাহেববাজার 0 পয়েন্টে বেলা 11টায় এই মানববন্ধন হয়।
গাইবান্ধায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিল হয়েছে। দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে কাউন্সিলে মোহাম্মদ নুরুল আমিন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের 25 সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। করোনা ভাইরাসের নতুন সাব ভ্যারিয়েন্ট বিষয়ে জনসচেতনতামূলক ক্যাম্পেইন করেছে সুনামগঞ্জ জন উদ্যোগ। সকালে সুনামগঞ্জ আদালত চত্বর থেকে লিফলেট বিতরণের মাধ্যমে ক্যাম্পেইন শুরু হয়। পরে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করা হয়।